পাশে থাকা একজন পুলিশ দেখে বলতেছে এই যে এটা মরা নাই। তখন কাছে আসছে, 4-5 জন কাছে আসছে, আইসা কয়েকজন লাথি দিছে আমার মাঝে, আমার পায়ে লাথি দিছে, অনেক জোরে জোরে লাথি দিছে। তারপর দেখছি যে আমি একটু লাড়া দিছি, লাড়া দেওয়ার পর তারপর আমাকে পানি আনছে, পানি এনে আমার মুখে ছিটা দিছে। আর তখন আমি পরিপূর্ণভাবে চোখ মেলছি, মেলার পর তখন আমি যখন উঠে বসার পর আশেপাশ থেকে আরো 4-5 জন পুলিশ আসলো, আইসা আমাকে রাইফেল দিয়া, পিস্তল দিয়া আমাকে। এটাই সঠিক। আমাদের এখানে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে জাতীয়তাবাদ নির্ণয় করাটাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জুলাই আগস্টের এই বিপ্লবের মর্মান্তিক ঘটনা আমাদের এখনো অনেকের অজানা। কি হয়েছিল সেদিন যাত্রাবাড়ি মোড়ে কৃষক এবং বর্তমান যে বিএনপি নির্বাচনের জন্য লাফালাফি করছেন এবং সংবিধান পরিবর্তন করার একটি প্রস্তাব এসেছে, সেটি কিভাবে পরিবর্তন হচ্ছে। কৃষক চলুন এই বিষয় নিয়ে আমরা দুটি ভিডিও দেখব, তারপরে থাকছে। এখানে আমাদের সাথে একজন সেনাবাহিনী ছিল। আমরা ছিলাম যে ইয়াটার ফ্লাইওভারের যে এটার এই পাশে ছিলাম। এই পাশে থাকার কারণে উনি সেনাবাহিনী ছিল আমাদের সামনে, আমরা এই দিকে মুখ করেছিলাম, আর পুলিশ আমাদেরকে এই পিছন থেকে আক্রমণ করতেছিল। যার কারণে আমি পিছনের দিকে তাকাইতে পারতেছি না, মাথা উঠাতে পারতেছি না, মাথা উঠালে দেখা গেছে গুলি লাগতে পারে। যার কারণে আমি এইদিকে ফিরেছিলাম। তখন সেনাবাহিনী দেখলাম উনিও চোখের পানি চলে আসছে। তারপরে আমার সাথে যে 2-1 জন ছিল, উনি বলতেছে দেখছেন স্যার, নগদ গুলি করতেছে, আর নগদ মানুষ মারতেছে, এখন আমাদেরকে সাহায্য করেন। উনি সেনাবাহিনী, উনি নিজে একটি বিভ্রান্তির ভিতরে পড়ে আছে, আমাদেরকে কিভাবে সাহায্য করবে। কিছুক্ষণ পর দেখলাম, যখন দেখতেছি সেনাবাহিনী পুলিশরা আগে আসতেছে, তখন সেনাবাহিনী উনি নিজের আত্মরক্ষার জন্য, নিজের যান বাঁচানোর জন্য উনি দেখলাম দেউদ দিয়ে চলে গেছে। তখন যখন দেখলাম পাখির মতন গুলি করতেছে, আমরা এই জায়গায় যখন প্রায় 20 থেকে 25 জন ছিলাম, তখন দেখলাম যে যার উপর গুলি পড়ে সে নগদ মারা যাচ্ছে। তারপরে আমি একটু হাতটা আলগি দিয়ে শুয়েছিলাম, যার কারণে আমাকে গুলি করছিল, আমার গুলিটা আমার হাতে লাগছে, এই যে হাতের ছাইড়ে দিয়ে গেছে, যে এখনো দাগটা আছে। আল্লাহ তাআলার রহমতে হাতের হাড্ডিতে লাগে না, যার কারণে বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়নি। তারপর যখন আমার হাতে গুলি লাগার পর আমি সোজা হয়ে শুয়ে যাই। সোজা হয়ে শুয়ে যাওয়ার পর যখন দেখলাম যে পরিস্থিতি একবারে পুরোপুরি পুলিশের আয়ত্তে আছে, আমার সাথে যখন আমার হাতে গুলি পড়ে, আমি একটু মরার ভান করে শুয়ে আছিলাম, যেহেতু আমার প্রাণ আছে, হয়তো আমি যদি এরকম টেকনিকটা খাড়াই তাহলে হয়তো বাঁচার কোনো সম্ভাবনা, এরকম একটা নিয়তির কারণে কইরা আমি শুয়ে আছিলাম, চোখগুলো বন্ধ ছিল। যার কারণে যখন আমি চোখ মেলে দেখি, কিছুক্ষণ পর চোখ মেলি, তখন দেখলাম যে আমার পায়ের সামনে থেকে আমার একবার নিকটতম থেকে ফায়ার করতেছে। পায়ের বিকট আওয়াজের কারণে আমার চোখগুলো হালকা হালকা বাড়ি খাচ্ছে। তখন তো সূর্যের আলোটা একটু চোখের মধ্যে লাগছে, যার কারণে আমার চোখ বাইরে করতেছে। তখন পাশে থাকা একজন পুলিশ দেখে বলতেছে এই যে এটা মরা নাই। তখন কাছে আসছে, 4-5 জন কাছে আসছে, আইসা কয়েকজন লাথি দিছে আমার মাঝে, আমার পায়ে লাথি দিছে, অনেক জোরে জোরে লাথি দিছে। তারপর দেখছি যে আমি একটু লাড়া দিছি, লাড়া দেওয়ার পর তারপর আমাকে পানি আনছে, পানি এনে আমার মুখে ছিটা দিছে। আর তখন আমি পরিপূর্ণভাবে চোখ মেলছি, মেলার পর তখন আমি যখন উঠে বসার পর আশেপাশ থেকে আরো 4-5 জন পুলিশ আসলো, আইসা আমাকে রাইফেল দিয়া, পিস্তল দিয়া আমাকে অনেক জোরে জোরে বিভিন্ন জায়গায় আঘাত করতে লাগলো। তখন আমি চিৎকার করতেছিলাম, আমি কইছিলাম স্যার আমাকে ছেড়ে দেন, আমাকে দয়া করে ছেড়ে দেন। তারপরে এইসব শোনার পর যিনি আমাকে পানি দিছিল, উনি আবার বলতেছে অনেক আর মারি না, দেখি। পরে দেখলাম যে আমার এই রানগুলা ফুলে গেছে, রাইফেল দিয়ে আঘাত করছে, রক্তমুক্ত জমে গেছে, অনেক আহত হয়েছিলাম। আমার পায়ের হাড়গুলো মোটামুটিভাবে জখম হয়েছে। তারপরে আমাকে যখন পানি দিছিল, উনি আমাকে ওনাদের হাত থেকে বাঁচাই বলতেছে ওনাকে ছেড়ে দাও। এর আগে আমাকে যখন পার দিছে রাইফেল দিয়া, তখন আমাকে এই জায়গায় পার দিছিল,
এই জায়গায় পার দেওয়ার কারণে আমার চোখটা ফুলে গেছিল, তখন এই জায়গা ফেটে গেছে, এই আশেপাশে যা আছে সবগুলা জখম হয়ে গেছে, আর নাকের এই জায়গাটা দাঁতগুলো সমস্যা হয়েছে। তখন আমার এই চোখ দেখি নাই, এই চোখ অন্ধ ছিল। তখন আমার যে ডাইন চোখ খোলা ছিল, তখন আমাকে বলতেছে, অনেকে পুলিশটা বলতেছে যে পানি দিয়ে উঠেছে, উনি বলতেছে যে উনি যদি এখানে আছে এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, সেখানে হবে এখন জনগণতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এটি একটি বড় পরিবর্তন, বাট ইংরেজিতে ঠিক থাকবে, ইংরেজিতে রিপাবলিক এবং পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটি ঠিক থাকছে। প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী শব্দের পরিবর্তে নাগরিকতন্ত্র এবং জনগণতন্ত্রী বাংলাদেশ এই শব্দ ব্যবহৃত হবে। নাগরিকত্ব হিসেবে বাঙালি বাদ দিয়ে বাংলাদেশি করার সুপারিশ করা হয়েছে। এখন পর্যন্ত আমরা যে প্রাথমিক তথ্যগুলো পেয়েছি সেই বিষয়গুলো এখানে এসেছে। এই যে এই পরিবর্তনটা আপনি কিভাবে দেখছেন? পাশাপাশি আমি যেটি বলছিলাম, এটিও নিশ্চয়ই আপনি জানেন যে নির্বাচনী আসন বৃদ্ধি করা, 100টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত করে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা, কোনো সংরক্ষিত না রাখা, ওইভাবে ডিরেক্টলি রিক্রুট করার জন্য উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, তো সব মিলিয়ে এই যে সংস্কার বা সবকিছু আপনি কিভাবে দেখছেন, কি মনে করেন? সংস্কারের তো প্রয়োজন আছে, এতে কোনো সন্দেহ নাই, এবং সংস্কারকে আমি ইতিবাচক ভাবেই দেখি। কিন্তু আমি মনে করি যে অনেক অতিরিক্ত কিছু নিয়ে আসা হয়েছে। যেমন ধরুন নাম পরিবর্তন, রাষ্ট্রের নাম পরিবর্তন, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইংরেজিটা ঠিক রেখে বাংলায় বেশ কিছু পরিবর্তন, এবং এটা উচ্চারণ করতে বেশ আমারই কষ্ট হচ্ছে। তো এই যে পরিবর্তন করলে কি জনগণ প্রজাতন্ত্রী, মানে আমারই বলতে দেখেন বেশ সমস্যা হচ্ছে, তো সাধারণ মানুষের পক্ষে তো আরো সমস্যা হবে। তো এটার প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। আর নামের বাইরে যেগুলো প্রস্তাব করা হয়েছে, যেমন ধরুন কি বলে ওটাকে, সেকুলারিজম বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে, তারপরে সমাজতন্ত্র বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে, জাতীয়তাবাদও সম্ভবত বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই তিনটা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে আমি যতদূর পড়তে পেরেছি এই অল্প সময়ের মধ্যে। তো এর মধ্যে এগুলো তো প্রস্তাব, এগুলো অ্যাকসেপ্টেড হবে কি হবে না এটা ডিপেন্ড করবে তো পরবর্তী পার্লামেন্টের ওপরে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আরেকটি কাজ করা যেতে পারে, যদি রেফারেন্ডামের দিকে সরকার যায়। তো আমার মনে হচ্ছে না সরকারের কাজকর্ম দেখে যে তারা কোনো রেফারেন্ডামের দিকে যাবে। তারা প্রস্তাবটা নিয়ে হয়তো রাজনৈতিক দলগুলোর সাথে নিশ্চয়ই এখন আলোচনা করবে, এবং রাজনৈতিক দলগুলো আলোচনার পরে তারা একটা ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করবে। যেরকম আপনার নিশ্চয় মনে আছে 1990 সালে তৎকালীন এরশাদ সরকারের পতনের পরে তৎকালীন যে দলগুলো আন্দোলন করেছিল তাদের মধ্যে একটা ঐক্যমত হয়েছিল, এবং সেই অনুযায়ী সংবিধান সংশোধন করা হয়েছিল পরবর্তী পার্লামেন্টে গিয়ে। এবং কি কি পরিবর্তন হয়েছিল? একটা হয়েছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে যাওয়া হয়েছিল, আর দ্বিতীয় একটা হয়েছিল যে চিফ জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, যিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছিলেন, তাকে আবার চিফ জাস্টিস পদে ফিরিয়ে নেয়ার যে বিধানটা সংবিধানে সংযুক্ত করা হয়েছিল। তো এগুলো করা হয়েছিল যেহেতু সব দল একমত হয়েছিল। এখন আমাদের দেখার বিষয় যে সংস্কার প্রস্তাব যেগুলো করা হচ্ছে সেগুলোর মধ্যে কটা সব দল একমত হয় আর কি, কোন কোন বিষয়ে। তো যদি সব দল একমত হয় তাহলে পরবর্তী পার্লামেন্টে গিয়ে এটাকে র্যাটিফাই করা তেমন কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। আর কিছু বিষয় তো ভালো ভালো হয়েছে। সমাজতন্ত্র বলে তো এখন পৃথিবীতে কিছু নাই, এবং সমাজতান্ত্রিক দেশগুলো তো মোটামুটি সবই ভেঙে পড়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন নাই, তার বদলে রাশিয়া তৈরি হয়েছে। অন্যান্য দেশেও সমাজতন্ত্র এখন নাই বললেই চলে। চীনে যে সমাজতন্ত্র আছে সেটাও এক ধরনের ক্যাপিটালিজম। ক্যাপিটালিজমের মধ্যে কি বলবো, এক নায়ক বা এক দলের শাসন আছে, কিন্তু সেখানে অর্থনীতি এখন সমাজতান্ত্রিক অর্থনীতি এটা বলা যাবে না। কাজে বেশ কিছু পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আর বাঙালি জাতীয়তাবাদের জায়গায় সম্ভবত বাংলাদেশি জাতীয়তাবাদ বলা হয়েছে, এটাই সঠিক। আমাদের এখানে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে জাতীয়তাবাদ নির্ণয় করাটাই সঠিক বলে আমি মনে করি। আর মহিলাদের জন্য আলাদা আসন সংরক্ষিত করে আবার তাদেরকে নির্বাচিত করা, এটা নিয়ে আমি ভিন্ন মত পোষণ করি। কারণ এই আবার নতুন করে 100 সিটের জন্য আলাদা ইলেকশন, এটা এক ধরনের খরচের ব্যাপার। আর বাংলাদেশের মতো দেশে আপনি কতগুলি নির্বাচন করবেন?
তাহলে নির্বাচনই করতে হবে। তার চেয়ে বরং আমি মনে করি সহজ সংস্কার হতে পারত যদি দলগুলোকে বলা হতো যে আপনাদেরকে এত শতাংশ আসন আপনাদেরকে নমিনেশন দিতে হবে মহিলাদের। এটা যদি করা হতো তাহলে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু মহিলারা নির্বাচিত হতেন। যেমন কথার কথা ধরুন 10% যদি বলা হয় সবগুলো দলকে যে আপনাদের কম করে 10% মহিলা আপনাদেরকে দিতে হবে, তার মধ্যে সরাসরি ভোটে নির্বাচনের একটা পদ্ধতি চলে আসতে পারে। এটা আমার মনে হয় আরো বেটার সংস্কার হতো ওই 100 সিটে সরাসরি মহিলাদের নির্বাচিত করার পরিবর্তে। এক আর দ্বিতীয় আরেকটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে এটা গুরুত্বপূর্ণ, এটা আসেনি। আমার ব্যক্তিগত একটা বক্তব্য আছে, আমি লিখেওছি আমার দেশে, আমি আমার মন্তব্য প্রতিবেদন যেটা আমি প্রত্যেক বুধবারে লিখি, সেখানে আমি একটাতে লিখেছি যে আমি মনে করি বাংলাদেশের উচিত একটা প্রেসিডেন্সিয়াল ফর্মে ফিরে যাওয়া, রাষ্ট্রপতি শাসিত সরকারে ফিরে যাওয়া উচিত। এখন যেটা বলা হচ্ছে যে রাষ্ট্রপতি নাকি নির্দলীয় হবেন এবং রাষ্ট্রপতি আবার জনগণের ভোটে নির্বাচিত হবেন, তো এখানে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার না আমার কাছে। আমি মনে করি বাংলাদেশের উচিত আমেরিকান সিস্টেম অথবা ফ্রেঞ্চ সিস্টেম ফলো করা। আমেরিকান সিস্টেমে যদি আমরা তাকাই তাহলে কি হচ্ছে আমেরিকায়, দেখুন যে প্রেসিডেন্ট সরাসরি ভোটে নির্বাচিত হচ্ছে, তুরস্কেও তাই হচ্ছে, এবং পার্লামেন্ট আপনারা যেটাকে কংগ্রেস বলেন এবং সিনেট বলেন দ্বিকক্ষ, সিনেটও নির্বাচিত হচ্ছে, পার্লামেন্টও নির্বাচিত হচ্ছে, মানে আপনাদের কংগ্রেস নির্বাচিত হচ্ছে। এবং এরকম কিন্তু অনেকবার দেখা গেছে যে প্রেসিডেন্ট এক দল থেকে হয়েছে অথচ কংগ্রেসে মেজরিটি আর এক দলের, এরকম সিচুয়েশন আমেরিকায় বহুবার হয়েছে। এবং একইভাবে ফ্রান্সে হয়েছে, ফ্রান্সে এই মুহূর্তে প্রেসিডেন্ট এক দলের কিন্তু প্রাইম মিনিস্টার কিন্তু অন্য দলের ফ্রান্সে। তো আমার মনে হয় বাংলাদেশে এই ধরনের একটা কিছু করা উচিত ছিল যেখানে একটা ভারসাম্য থাকতো প্রেসিডেন্টের ক্ষমতা এবং পার্লামেন্টের ক্ষমতার মধ্যে, এবং প্রাইম মিনিস্টারের কোনো পজিশনের দরকার নাই। এটা আমার ব্যক্তিগত চিন্তা। এখন এই চিন্তার সাথে হয়তো জনগণ সবাই একমত হবেন না, কিন্তু আমি মনে করি বাংলাদেশে পার্লামেন্টারি সিস্টেমের মাধ্যমে অ্যাকচুয়ালি ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে, এবং ওয়েস্টমিনস্টার স্টাইল আমরা যেটাকে বলি, ইউকের মতো ওয়েস্টমিনস্টার গভর্নেন্স, এটার মাধ্যমে কিন্তু বাংলাদেশে আমরা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেখেছি। তার চেয়ে যদি আমরা জনগণের ভোটে সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হতো আর ওইদিকে পার্লামেন্ট নির্বাচিত হতো দলীয় ভিত্তিতে, এবং একটা ক্ষমতার ভারসাম্য থাকতো প্রেসিডেন্টের সাথে, পার্লামেন্টের সাথে এবং স্থানীয় সরকারের সাথে। বাংলাদেশের স্থানীয় সরকারটা কিন্তু সেভাবে আমরা ক্ষমতায়ন করতে পারি নাই। তো স্থানীয় সরকার যদি উপজেলা পর্যন্ত নির্বাচিত প্রতিনিধি হতো এবং তাদের মধ্যে ক্ষমতার ভারসাম্য হতো, এটা মনে হয় বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো বলে আমি মনে করি। এবং আরেকটা জিনিস হওয়া দরকার, আমেরিকাতে যেমন যে প্রেসিডেন্ট বাজেট তৈরি করে কিন্তু বাজেট অ্যাপ্রুভ করে কংগ্রেস, কংগ্রেস অ্যাপ্রুভ না করা পর্যন্ত সেই বাজেট অ্যাকসেপ্টেড হয় না। এবং এই কারণে আপনারা দেখেছেন যে অনেকবার প্রেসিডেন্টের সাথে একটা কংগ্রেসের দ্বন্দ্ব চলে আসে, কিন্তু এর মাধ্যমে যেটা হয় যে ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য তৈরি হয়। তো আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল ফর্মে যাওয়াটাই বাংলাদেশের জন্য ভালো। এখন দেখা যাক, রাজনৈতিক দলগুলো তো এই সংস্কার নিয়ে সরকারের সাথে বসবেন, এবং প্রফেসর ইউনূসও তো তাই বলেছেন যে তিনি সকল রাজনৈতিক দলের সাথে বসবেন, আলোচনা করবেন। এখন রাজনৈতিক দলগুলো এই সংস্কারগুলোর মধ্যে কটা গ্রহণ করবে আর কোনটা গ্রহণ করবে না, এটা আমরা ভবিষ্যতেই দেখতে পাবো। এবং রাজনৈতিক দলগুলোর যদি সংস্কারের আলাদা কোনো প্রস্তাব থাকে, আমি মনে করি তারাও নিশ্চয়ই সেই প্রস্তাবগুলো এই সরকারের কাছে দেবে, এবং তারপরে একটা সবাই মিলে একটা সিদ্ধান্ত হবে। তো জনগণ সেই দিকে তাকিয়ে আছে। তবে রাজনৈতিক দলগুলো মধ্যে ইতিমধ্যেই তো তাদের কিছু কিছু প্রস্তাবনা পাঠিয়েছিল যখন কমিশন গুলো হয়েছে। তো প্রবলেমটা হচ্ছে যে মানে উপদেষ্টা পরিষদের যেই কার্যক্রমের যে অবস্থা দেখছি আর কি, মানে এদেরকে দিয়ে আসলে এই সংস্কার কতটুকু বাস্তবায়ন হবে সেটাও কিন্তু অনেকের মনে প্রশ্ন আছে যে তারা রুটিন ডিউটি। এই সংস্কার আপনি যে সংস্কারের আজকে জমা দেওয়া হলো, এগুলো বাস্তবায়নের ক্ষমতা তো এই উপদেষ্টা পরিষদের নাই। কারণ এই বাস্তবায়ন তো ইলেক্টেড পার্লামেন্টেই বাস্তবায়ন করবে। এবং যে জন্য আমি 90 সালের উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, যে 90 সালে যেটা হয়েছিল যে আগেই তারা একমত হয়েছিল যে কি কি সংস্কার তারা করবে। তার মধ্যে একটা ছিল, বললাম না, যে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে যাওয়া। তো এগুলো আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে। এবারেও আমি মনে করি একই রকম ভাবে সব দলগুলো যদি একমত হয়
তাহলে পরবর্তী পার্লামেন্টে গিয়ে এটাকে রেটিফাই করা কঠিন হবে না। কিন্তু দলগুলো যদি একমত না হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে কারা করবে? তো সেক্ষেত্রে এই সংস্কারগুলো তো করা সম্ভব হবে না। আর একটা হতে পারতো, যেটা আমি বহুবার বলেছি, একই কথা বারে বারে বলে যাই, আপনার অনুষ্ঠানেই বলেছি আমি, যে এটা যদি একটা বিপ্লবী সরকার হতো তাহলে সেই সরকারের একটা মানে সেই বিপ্লবের একটা ম্যান্ডেট থাকতো। তো যত বিলম্ব হচ্ছে, মানে 5ই আগস্ট থেকে আমরা যত দূরে সরে যাচ্ছি ততই তো বিপ্লব দুর্বল হয়ে যাচ্ছে, তাই না? তো বিপ্লব যদি দুর্বল হয়ে যায় তাহলে এই সরকারের আর ক্ষমতা কোথায়? এই সরকারের ক্ষমতার যেটাকে বলে ফাউন্টেন হেড অফ পাওয়ার, ক্ষমতার একেবারে উৎস, সেটা তো ছিল বিপ্লব। তো বিপ্লব থেকে যত দূরে সরে যাবে সরকারের ক্ষমতাও তত কমে যাবে। এবং এই উপদেষ্টাদের মধ্যে অনেকের মধ্যেই তারা বিপ্লবের সাথে অনেকেই সম্পর্কিত ছিলেন না। সবচেয়ে বড় কথা, অনেকেই এই বিপ্লবের সাথে সম্পর্কিত ছিলেন না। অনেকের অভিজ্ঞতার অভাব আছে, অনেকের দক্ষতার অভাব আছে, অনেকের সাহসের অভাব আছে, সমন্বয়হীনতা আছে। কাজে এদের পক্ষে তো এই সংস্কার সম্পন্ন করা সম্ভব না। তারা সংস্কারের প্রস্তাব করেছেন, এখন দেখা যাক রাজনৈতিক দলের সাথে তারা দর কষাকষি করে কতদূর তারা অ্যাচিভ করতে পারে। এখন মাহমুদ ভাই, একটা বড় একটা বিভাজন, মানে দুইটা ভাগ। একটা ভাগ হচ্ছে ধরেন বিএনপি মহাসচিব বলেছেন যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব, তারা নির্বাচন চাচ্ছেন। জামাতের স্পষ্টভাবে জামাত কিছু বলে নাই, অন্যান্য দলও ওইভাবে স্পষ্টভাবে কোনো সময় টাইম ফ্রেম দিচ্ছে না। তো এখন ছাত্র জনতা যারা সমন্বয়ক বা যারা ছাত্র আন্দোলন করেন বা একটা অংশ বলছে যে আগে সংস্কার পরে নির্বাচন। এক সমন্বয়কের কথা শুনলাম সম্ভবত সার্জিস আলম, সে বলছিল যে আপনারা কেন এখন নির্বাচন চাচ্ছেন, 24-এ নির্বাচনের পরে তো নির্বাচন আবার হইতো যে 29-এ, মানে এই পরিবর্তনটা না হইলে তো আপনারা 29-এর আগে নির্বাচনের কথা দাবি করতে পারতেন না। তো আপনারা কেন এখনই নির্বাচনের ব্যাপারে এত তৎপরতা দেখাচ্ছেন? তো এই যে আগে সংস্কার না পরে নির্বাচন, নির্বাচন সংস্কার, এই জায়গাটা কি আপনার ভাবনা কি বা আপনার বিশ্লেষণ? না, আমার যেটা কথা হলো যে হঠাৎ করে বিএনপি আগস্ট মাস কেন বললো আমি জানি না। একটা হতে পারে যে চাপ সৃষ্টি করার জন্য বলেছে, সিরিয়াসলি বলে নাই। কারণ হচ্ছে জুলাই আগস্টে আপনি কিভাবে নির্বাচন করবেন? জুলাই আগস্টে বাংলাদেশে বর্ষাকাল এবং নদী নালা সব মানে তখন বন্যা কবলিত থাকে বাংলাদেশ। তো বন্যা কবলিত অবস্থায় আপনি নির্বাচন করবেন, এটা কি বাস্তবসম্মত? জুলাই আগস্টে কবে নির্বাচন হলো বাংলাদেশে? তো আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে জুলাই আগস্ট একটা চাপ সৃষ্টি করার প্রচেষ্টা বিএনপির তরফ থেকে। আর সরকারের মধ্যে থেকেও সরকার বিভিন্ন সময় বিভিন্ন সিগন্যাল দিয়েছেন। যেমন আমি যদি প্রফেসর ইউনূসের বক্তব্যে চলে যাই, তাহলে প্রফেসর ইউনূস কিছুদিন আগে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন নির্বাচন সম্পর্কে, তিনি ধারণা দিয়েছিলেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন হবে। এবং তিনি এই ধারণা দেওয়ার পরপরই প্রেস সচিব তিনি বললেন যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। এটাও একটা ভুল কথা ছিল, কারণ জুন মাসে নির্বাচন সম্ভব না। জুন মাসে প্রচন্ড গরম থাকে, তারপরে বর্ষাকাল। কাজে জুন, জুলাই, আগস্ট এই 3 মাসে কোনো নির্বাচন সম্ভব না। তো কাজেই ইউনূস সাহেব প্রথমে যেটা বলেছিলেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন, সেই দিকে যদি সরকার সবাই একসুরে কথা বলতো তাহলে আমি ধারণা করছি যে বিএনপিও হয়তো হঠাৎ করে আগস্ট মাসের থিওরি নিয়ে এসে তারা আসতো না। আরেকটি কথা আপনাদেরকে আমি বলতে চাই খুব পরিষ্কারভাবে, নির্বাচন না সংস্কার, এটা একটা অনর্থক বিতর্ক। অনর্থক বিতর্ক কেন আমি বলছি, যে সংস্কার তো একটা অব্যাহত প্রক্রিয়া। সংস্কার কি কোনো সংস্কার কি শেষ করা যায়? শেষ করা যায় না সংস্কার। নির্বাচিত সরকারকেও তো সংস্কার করতে হয়। কাজেই একটার সাথে আর একটা আইদার অর না, আমি আইদার অরে বিশ্বাস করি না। সংস্কার এই সরকার করবেন, করে কিছু সংস্কার যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত সেগুলো কিন্তু করে ফেলতে হবে। সেই সংস্কার না করে তো আপনি নির্বাচনই করতে পারবেন না। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, ভোটার লিস্ট যদি আপনি নতুন করে তৈরি না করেন আপনি নির্বাচন কিভাবে করবেন? 2008 সালের পর থেকে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই, এবং এই সময়ের মধ্যে যাদের বয়স হয়েছে ধরেন এখন 35, তারা কিন্তু ভোট দেয় নাই। এবং এই ভোটে তো 18 বছর বয়স পর্যন্ত ছেলেরা ভোট দেবে। তো যাদের 18 বছর বয়স হয়েছে তাদের আপনি ভোটার লিস্টে ইনক্লুড করবেন না, বাড়ি বাড়ি যাবেন না। তো ভোটার লিস্টের কাজ তো এখনো শুরুই হয় নাই। তো তাহলে কিভাবে বিএনপি আগস্ট মাস, জুলাই মাসের মধ্যে নির্বাচন করবে বললো আমার জানা নাই।
দ্বিতীয় হচ্ছে আরেকটা ব্যাপার আছে, আপনি আগে ভোটার লিস্ট করবেন, তারপরে একটা ডিলিমিটেশনের ব্যাপার আছে। ভোটার লিস্ট করবার পরে আপনার আসনটা ঠিক করতে হবে, কতগুলো আসন, আসনের সীমানা কি হবে, কতজন ভোটারের আসন হবে, এগুলো সব ঠিক করতে হবে। যেমন আপনার মনে আছে নিশ্চয়ই 2008 সালের আগে নির্বাচনের ঠিক আগ দিয়ে তৎকালীন 1/11 সরকার হঠাৎ করে ডিলিমিটেশন করে এমন ভাবে পরিবর্তন করলো যাতে আওয়ামী লীগের সুবিধা হয়। যে সমস্ত জায়গায় বিএনপির সমর্থন বেশি ছিল সেই সমস্ত জায়গায় তারা আসন কমিয়ে দিয়েছিল, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা। তো এখন কি ডিলিমিটেশন করে বিএনপিরই তো স্বার্থ হওয়া উচিত যে আগের ডিলিমিটেশনে ফিরে যাওয়া। একটা এক্সাম্পল দেই, মানিকগঞ্জের এক্সাম্পল দেই আপনাদেরকে। মানিকগঞ্জে সাধারণত বিএনপি জিতত, ঐতিহাসিকভাবে বিএনপি জিতে এসছে। সেই মানিকগঞ্জ হঠাৎ করে 4টা আসন ছিল মানিকগঞ্জে, 2008 সালে এটাকে 3টা আসন করে দেয়া হলো। তো এখন মানিকগঞ্জে কি আপনি 3টা আসনে বিএনপি নির্বাচন করতে চায়, নাকি বিএনপি চায় যে আগের মতো 4 আসন হয়ে যাবে মানিকগঞ্জ? তো এগুলো তো হবে যখন আপনি ভোটার লিস্ট সম্পন্ন করতে পারবেন। কাজে বিএনপি যে সারাক্ষণ নির্বাচন নির্বাচন বলছে, এটাও এক ধরনের কি বলবো একঘেয়ে দাবি হয়ে যাচ্ছে নির্বাচনের ব্যাপারটা। নির্বাচন করবার জন্য যে সংস্কারগুলো দরকার সেই বিষয়ে কি বিএনপির কোনো বক্তব্য নাই, নাকি তারা চাচ্ছে যে আমার কোনো সংস্কারের দরকার নাই, নির্বাচনের সংস্কার দরকার নাই, বর্তমান অবস্থায় আগামীকাল নির্বাচন হয়ে যাবে আগের ভোটার লিস্টে? বিএনপি কি চায় যে আগের ভোটার লিস্টে নির্বাচন হবে, নতুন ইয়াংরা ভোট দেবে না? আপনি কি ইয়াংরা মানবে এটা? ইয়াংদের রক্তের উপর দিয়ে এই বিপ্লব হয়েছে, ইয়াংদের রক্তের উপর দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, পতন হয়েছে। তো এখন সেই ইয়াংদের আপনি ভোট নিশ্চিত না করে আপনি নির্বাচনের দিকে যাচ্ছেন, এটা তো একটা অবাস্তব শুধু দাবি না। আমি মনে হয় যে এটা যারা এটা বলতে চান, যদি কেউ বলতে চান যে যাদের 18 বছর বয়স হয়েছে তারাও যেন এবার ভোট দিতে না পারে, তাহলে এটা খুব অকৃতজ্ঞ আচরণ হবে, তাই না? তো আমি আমি পত্রিকা যেটা দেখছি যে 20শে জানুয়ারি থেকে ভোটার নাগাদ হালনাগাদের কাজ শুরু হবে আর কি, তথ্য সংগ্রহ করবে, এবং তারা বলছে যে 30শে জুনের মধ্যে কাজ শেষ হবে। তো এটা একটা উদ্যোগ দেখছি। আর আপনি যেটি বলছেন যে ডিলিমিটেশন 30শে জুনে, আমি বলছি যে 30শে জুন হচ্ছে ইলেকশন কমিশন বলছে 30শে জুনের মধ্যে শেষ হবে। বাংলাদেশের আমরা যদি অভিজ্ঞতা দেখি, একেবারে ওই তারিখের মধ্যে কি শেষ করা সবসময় সম্ভব হয়? আপনি দেখবেন হয়তো আরো 1-2 মাস বেশিও লেগে যেতে পারে। তো তা যদি লাগে তাহলে আপনার ভোটার লিস্ট শেষ করতেই তো জুলাই আগস্ট চলে আসবে। তো তারপরে ডিলিমিটেশনের প্রশ্ন আসবে, আরো 1-2 মাস লেগে যাবে ডিলিমিটেশন করতে। তাহলে এমনিতেই তো আপনি যদি খুবই গতিশীলতার সাথে আপনি নির্বাচন করেন, তাহলে নভেম্বরের আগে আপনি নির্বাচন কিভাবে করতে পারছেন? কাজেই বিএনপি, আমি মনে করি বিএনপি নিজেও বোঝে যে জুলাই আগস্টের যে দাবি তারা করেছে এটা বাস্তবসম্মত না। কাজেই আমার ব্যক্তিগত, আমি এটা অনেক আগে আপনার অনুষ্ঠানে বলেছিলাম যে আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই যে আগামী শীতে নির্বাচন হয়ে যাওয়াটা ভালো বাংলাদেশের জন্য। আগামী শীত বলতে নভেম্বর থেকে মার্চের মধ্যে, নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, আমি বরং বলবো নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়ে যাওয়াটা সবার জন্য ভালো। তো এখন এটা এই সরকার করতে পারবে কিনা, আর দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপি এটা মেনে নেবে কিনা। তো আমার মনে হয় যে তারা যদি আগস্ট পর্যন্ত যেতে রাজি থাকে তাহলে তারপরে আর 4-5 মাস যদি লাগে তো এতে মাথার উপরে আকাশ ভেঙে পড়বে না, এবং এতে আলোচনায় বসলে আলোচনার টেবিলে এটা সমাধান হওয়া সম্ভব। আমার মনে হয় আপনি যদি বলছিলেন এই যে চাপ সৃষ্টির কৌশল হিসেবে এটা হতে পারে, কারণ সরকার তো আসলে খুব ল্যাথার্জিক আর কি, খুবই ল্যাথার্জিক সবকিছুতেই। এবং ডিলিমিটেশনের যে গুরু ব্রিগেডিয়ার সাখাওয়াত, তিনি তো এখন উপদেষ্টা পরিষদেই আছেন। তিনি তো এই ডিলিমিটেশন করেছিলেন 2008 সালের 11 সরকারের সময়। তো এখন উনি বসে থেকে এটাকে আবার আগের অবস্থা, বিএনপির পক্ষ থেকে এই জাতীয় কোনো দাবিও আমরা এখনো দেখি নাই। যে আগের পক্ষ থেকে যেটা আমি খুব হতাশ হচ্ছি, মানে বাংলাদেশের নাগরিক হিসেবে হতাশ হচ্ছি, যে বিএনপির পক্ষ থেকে এক নির্বাচনের দাবি করা ছাড়া অন্য কোন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি তেমন কোনো দাবি দেখতে পাইনি। যেমন ধরেন এই যে আওয়ামী লীগ এই ধরনের জুলুম করে গেল, এত দুর্নীতি করে গেল, সেই দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কিন্তু তেমন কোনো দাবি দেওয়া নাই। দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিএনপির কোনো দাবি দেওয়া নাই।
আমার দেশ, আমাদের পত্রিকা আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমাদের কতদিন, 10 দিন, আর আজকে হলো 15 তারিখ। আজকে আমাদের 25তম দিন আমাদের পত্রিকা। এই 25 দিনের মধ্যে আপনি যদি আমাদের লিড নিউজ গুলি যদি দেখে থাকেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, এই 25 দিন ধরে কিন্তু আমরা আওয়ামী লীগের দুষ্কর্ম একে একে তুলে ধরেছি, তাদের দুর্নীতি তুলে ধরেছি, তাদের গুম খুন তুলে ধরেছি, তাদের জুলুম তুলে ধরেছি, বিডিআর বিদ্রোহে হাসিনার সম্পর্ক আমরা তুলে ধরেছি। তো এই যে এতগুলো কাজ আমরা 25 দিনের মধ্যে করলাম, মাত্র 25 দিনের মধ্যে, এগুলো নিয়েও তো বিএনপির মধ্যে আমি কোনো আলোচনা দেখি না। বিএনপি এগুলো নিয়েও তো কোনো দাবি করে না। এমনকি আওয়ামী লীগের তারা যে বিচার করতে চায়, কার বিচার করতে চায়, কি বিচার করতে চায়, সেই বিষয়েও কোনো পরিষ্কার ধারণা আমরা এখন পর্যন্ত পাই নাই। আপনাকে একটা এক্সাম্পল দেই, এই যে পুতুল, শেখ হাসিনার মেয়ে, যাকে জালিয়াতি করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে WHO তে চাকরি দেওয়া হয়েছিল, তার চাকরি বাতিল করার দাবি আমি করেছি তুরস্ক থেকে বাংলাদেশে ফিরেই। ছাত্রলীগ নিষিদ্ধের দাবি আমি করেছি তুরস্ক থেকে বাংলাদেশে ফিরেই। কিন্তু এসব বিষয়ে তো বিএনপি নীরব ছিল। বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে তারা এই দাবিগুলোতে এক ধরনের অস্বস্তি বোধ করছে, তারা এগুলোকে সমর্থন করছে না। তো তারা কি আওয়ামী লীগের এই 15 বছরের দুঃশাসন, এগুলো নিয়ে তাদের কোনো বক্তব্য নাই? এগুলো নিয়ে আমি বক্তব্য কম দেখতে পাচ্ছি, অন্তত গত 5 মাস ধরে যতটা না বক্তব্য দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে, যে যেন নির্বাচন করলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যাপারটা কি সেরকম? বাংলাদেশের অর্থনীতির অবস্থা আমাদের বুঝতে হবে না? বাংলাদেশে আমলাতন্ত্র বুঝতে হবে না? যেমন ধরেন এই সরকার, বিশ্বের যে কোনো সরকার যখন একটা বিপ্লবের পরে ক্ষমতা নেয়, তারপরে একটা শুদ্ধি অভিযান চলে আমলাতন্ত্রের ভিতরে। এই সরকার কোনো শুদ্ধি অভিযান করতে পারে নাই। কেন পারে নাই? এই শুদ্ধি অভিযান করতে পারে নাই বলেই আপনি যে বললেন না এই সরকার লেথার্জিক কারণ হচ্ছে যে আমলাতন্ত্র তাদেরকে কাজ করতে দিচ্ছে না। এবং এই আমলাতন্ত্র, আপনি আশা করেন কি করে এই আমলাতন্ত্র কাজ করতে দেবে, যে আমলাতন্ত্র গত 15 বছরে ফ্যাসিস্ট শাসন আমলে তৈরি হয়েছে? এবং এই সরকার কোনো শুদ্ধি অভিযান চালায় নাই। এবং এই আমলাতন্ত্রের বিষয়েও কিন্তু বিএনপির তেমন কোনো বক্তব্য নাই। শুধুমাত্র যারা বঞ্চিত তাদেরকে চাকরি দিতে হবে, তাদেরকে প্রমোশন দিতে হবে, এই জাতীয় কথা ছাড়া কোনো সেই অর্থে আমলাতন্ত্রের পরিবর্তনের জন্য বিএনপির তরফ থেকে আমরা কোনো দাবি দেখতে পাই নাই। তো এই কারণেই জনগণও ঠিক বুঝতে পারছে না যে বিএনপির কাছে কি একমাত্র নির্বাচনটাই সমস্যা। আমাদের তো পুরো বাংলাদেশ সমস্যা রে ভাই, পুরো বাংলাদেশ তো হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। এগুলো নিয়ে বিএনপির কোনো বক্তব্য নাই, এগুলো নিয়ে কোনো সংস্কারের জন্য চাপ দেওয়া নাই। আপনি বলেন নির্বাচনের জন্য চাপ দেওয়া ছাড়া এই সরকারের উপরে গত 5 মাসে বিএনপি কোন ইস্যু নিয়ে চাপ দিয়েছে? শুধুমাত্র নির্বাচন, আর কোন ইস্যু নিয়ে চাপ দেয় নাই। তো এটা তো জনগণ তো একটু হতাশ হচ্ছে বিএনপির এই পজিশনের কারণে। না, বিএনপির অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে কোনো হোমওয়ার্ক নাই, মানে জনপ্রশাসন বলেন বা দেশের সার্বিক 15 বছরের বিষয়ে কোনো হোমওয়ার্ক আগেও নাই, ছিল না, পরেও তারা করে নাই, যার ফলে এই অবস্থা। এবং আপনি খুব বিস্ময়কর হচ্ছে যে হাসিনার পতন হলো 5ই আগস্ট, 7ই আগস্ট বিএনপি বলছে 90 দিনের মধ্যে নির্বাচন চাই, এই সভা করে তারা বলেছে। তো এগুলো এক ধরনের, আমি কি বলবো, এক ধরনের হাস্যকর দাবি ছাড়া তো আর কিছুই না, কারণ সিচুয়েশন তো বুঝতে হবে। তো এর মধ্যে আপনি যদি দেখেন যে আমার পুতুলের প্রসঙ্গটা নিয়ে তো এখন দেখছি স্বাক্ষর অভিযান চলছে পুতুলকে সরানোর জন্য, কিন্তু সরকারের পক্ষ থেকে একবার বলা হয়েছিল যে তারা চিঠি দিয়েছে, কিন্তু কোনো ফলো আপ নাই। তো আরেকটি প্রসঙ্গ একটু গুরুত্বপূর্ণ, ধরেন এই যে নির্বাচন সংস্কার নিয়ে আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতের হাই কমিশনার বিনা সিকরি, তিনিও কিন্তু বলছেন যে নির্বাচনের পরে সংস্কার, আগে আমরা নির্বাচন চাই, নির্বাচনের পরে সংস্কার হলে ভালো হয় তিনি বলছেন। এবং ভারতের যে সেনাপ্রধান তিনি বলছিলেন যে নির্বাচিত সরকারের সঙ্গেই মানে ভারতের একটা সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে, মানে ভারত একটা সম্পর্ক স্থাপন করবে, বা সেনাপ্রধানও বলছেন যে নির্বাচনের পক্ষে, নির্বাচিত সরকারের পক্ষে। তো এর মধ্যে কোনো যোগসূত্র বা
প্রিয় দর্শক, শুনছিলেন আমাদের বক্তব্যগুলো এবং বুঝতে পেরেছেন এই জুলাই আগস্টের বিপ্লবে মানুষের উপর কি পরিমাণ নির্যাতন করেছে পুলিশ এবং সেনাবাহিনী সহ তাদের চোখের পানি ধরে রাখতে পারে না। এই করুণ দৃশ্য দেখে আমরা মনে করি 100 বছরে পুলিশের যে কলঙ্কিত ইতিহাস বা এই হিংস্র স্বভাব, এটি জাতি থেকে কিন্তু দূরে যাবে না। অর্থাৎ পুলিশ যে একটি বাহিনী, আমি মনে করি এদের প্রতি যে জনগণের যে একটি ঘৃণা চলে এসেছে, এটি আসলেও এই কমপক্ষে কয়েক যুগ পর্যন্ত থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আসলেও এই জুলাই আগস্টের বিপ্লবের কথা মনে হয় না মানুষের আর বেঁচে থাকার স্বাদ আছে। কারণ তাদের এই কথাগুলো বা তাদের এই দৃশ্যগুলো দেখলে মনে হয় যে আমিও হয়তো মরে গিয়েছি, হয়তো পুলিশের গুলি আমার বুকেও লেগেছে। কারণ আমারই ভাই আমার চোখের সামনে চলে গিয়ে যে এমনভাবে মৃত্যুবরণ করেছে, যেটি আসলেও কখনো কাম্য ছিল না। তো প্রিয় দর্শক, আমরা এখন বিএনপি জুলাই আগস্টের বিপ্লবের বিচারের বা তদন্তর কোনো কুলকিনারা না গিয়েই যদি তারা নির্বাচনের জন্য হাউমাউ করা শুরু করে, তাহলে এটা মনে করবো বিএনপির জন্য তারা স্বার্থপরের মতো কাজ করছে। আমরা মনে করি এই জুলাই আগস্টের প্রত্যেকটি অপরাধীকে বিচারের আওতায় আনা এবং নির্বাচন হওয়ার মতো একটি সংস্কার দরকার। তারপরে নির্বাচনে গেলে হয়তো এদেশের মানুষ ভোট দিতে পারবে এবং হয়তো এমন একটি সুন্দর পরিবেশ হলে যারা জনপ্রিয়তা রয়েছে তারা হয়তো ক্ষমতায় যেতে পারে। অন্যথায় যদি আগের মতোই যদি স্বৈরাচারের মতো নির্বাচনগুলো হয় বা কোনো সংস্কার ছাড়াই যদি হয়, যেগুলো নির্বাচন যাগুলোতে হবে সেগুলোতে এখনও তো স্বৈরাচারের দূষর বসা আছে, তাহলে তারা যদি বসে থাকে তারা তো চাইবে যে আবার তাদের রাজ্য কায়েম করার জন্য, তারা তো চাবে যে আবার যেন স্বৈরাচার বাংলাদেশে আসতে পারে। তাহলে এই বিষয়গুলো যদি নজর না রেখে বিএনপির মতো দল বা আমরা দেখছি তারা নির্বাচনের জন্য মরিয়া হয়েছেন, এটি তাদের জন্য ভুল সিদ্ধান্ত হতে পারে। তবে আমরা দেখছি যেটা যদি নির্বাচন হয় তাহলে আরেকটা জিনিস সেটা লাভবান হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে মনোবল বা যে অগ্রগতি বা তাদের অগ্রসর গতি যেটা রয়েছে, সেটি আসলেও অত্যন্ত দুঃখজনক যে তারা 6 মাসেও স্বৈরাচারের দূষকদেরকে কিছু করতে পারেনি বা তাদেরকে তেমন কিছু সাজা বা বিচার আওতায় দাঁড়া করাতে পারেনি। সেই হিসেবে একটি রাজনৈতিক দল যদি ক্ষমতায় বসে, তো তাদের দ্বারা কি সম্ভব হয় কিনা সেটি আমরা আসলেও অপেক্ষায় আছি।